আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পালস হেলথ কেয়ার সার্ভিসেসের নিয়মিত লাইভ আয়োজন পালস সেশনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার আফিফা আক্তার। বরাবরের মতোই আপনাদের সামনে হাজির হয়েছি একজন বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় সন্তান নেয়ার পূর্ব প্রস্তুতি এবং গর্ভাবস্থায় যত্ন। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাইদা আয়েশা সিদ্দিকা ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়ালাইকুম আজকের আসসালাম। অনুষ্ঠানে। কেমন আছেন ম্যাডাম আপনি? হ্যাঁ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। ম্যাডাম আপনি কি আমার প্রশ্ন এবং সবকিছু সুন্দর মতো শুনতে পাচ্ছেন? আমাদের লাইভের হ্যাঁ, ক্লিয়ারেন্স জি, এর জন্য শুনতে বলছি। পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা। ওকে আছে আ সবকিছু। ভি ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যদি সন্তান নেওয়ার পূর্ব প্রস্তুতি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে কিংবা গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা আমাদেরকে জানাতে পারেন। আমাদের লাইভ সেশনে কমেন্ট সেকশনে কমেন্ট করার মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেয়ার। ম্যাম আপনার কাছে চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায়। আমাদের বিষয় যেটা আজকে যে সন্তান নেয়ার পূর্ব প্রস্তুতি এবং গর্ভাবস্থায় যত্ন। ম্যাম এক সন্তান নেয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কাপলরা বা স্বামী-স্ত্রীরা খুব বেশি পরিকল্পনা করে না। যদিও এই বিষয়ে আসলে চিন্তাভাবনা করা উচিত। ম্যাম আপনার কাছে ১ম এই জানতে চাইবো যে আসলে সন্তান নেয়ার ক্ষেত্রে এর পূর্বে আসলে কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত এবং কোন বিষয়ে যত্নবান হওয়া উচিত? আচ্ছা, ওকে। খুবই সুন্দর একটা প্রশ্ন। আমি সবার আগে পালস হেলথ কেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই লাইভে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সাথে ডক্টর আপনাকেও। আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আসলে একটা অফ টপিক। এই বিষয়টা নিয়ে আমাদের কাপলরা খুব একটা ভাবেন না। কিন্তু একটা প্রেগনেন্সির এন্ড রেজাল্টটা হচ্ছে একটা সুস্থ বাচ্চা এবং একটা সুস্থ মা। এবং এটা তখনই সম্ভব যখন পুরো প্রেগনেন্সি জার্নিটা সেফ ভাবে পার করা যাবে। আর এটার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে গর্ভাবস্থায় একটা সুস্থ পরিবেশ। আর এই পরিবেশটার তৈরিটা করতে হবে প্রেগনেন্সির পরিকল্পনার সময় থেকেই। তাই যখন একটা কাপল চিন্তা করবে যে তারা বেবি নিবে, তখন অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হয়ে প্রেগনেন্সির জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই ব্যাপারগুলো জেনে নিতে হবে। তো আমাদের দেশের মেয়েদের যেটা হয় যে এমনিতেই ফলিক অ্যাসিডের ভীষণ একটা ঘাটতি থাকে। এটা হয় আমাদের খাদ্যাভ্যাসের জন্য। এবং যখন একজন কাপল আমাদের কাছে আসবেন এই প্রস্তুতিটা নিয়ে জানার জন্য, তখন আমরা যদি ফলিক অ্যাসিডটা ২ থেকে ৩ মাস আগে থেকেই ফলিক অ্যাসিডটা স্টার্ট করি, তা অনেক ধরনের কমপ্লিকেশনস, বাচ্চার জন্মগত ত্রুটি আমরা এড়াতে পারবো। এবং এটা মায়ের ঘাটতিটাও পূরণ করবে। এছাড়া অনেক সময় দেখা যায় যে মা ওভারওয়েট থাকেন, আন্ডারওয়েট থাকেন, অপুষ্টিতে ভোগেন। এবং এই অসুবিধাটা যদি হয় তাহলে কিন্তু ওভারওয়েটের অনেক ধরনের কমপ্লিকেশনস প্রেগনেন্সিতে হয়। মা যদি আন্ডারওয়েট থাকেন তাহলে সেক্ষেত্রে বাচ্চাটাও আইইউজিআর হয়, অপুষ্টিতে ভোগে, এবং এইসব ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেক কমে যায়। আমাদের একটা স্লোগান এখন যে সিজারিয়ান সেকশন কমাতে হবে, নর্মাল ডেলিভারির পরিমাণটা অনেক বাড়াতে হবে। তাহলে এই শুরুটা কিন্তু প্রেগনেন্সির শেষ দিকে না, এই শুরুটা হতে হবে আমার প্রেগনেন্সির আগে থেকেই শুরু করতে হবে। মা যদি ওভারওয়েট থাকেন তার ওয়েটটা উনি কমাবেন, যদি আন্ডারওয়েট থাকেন ওয়েটটা ঠিক জায়গায় নিয়ে আসবেন যে তার প্রেগনেন্সির জন্য ফিট। এছাড়া অনেক সময় যে খাদ্যাভ্যাসটা আমাদের থাকে ওই খাবারের তালিকাটা ঠিক থাকে না, এবং খাবারের তালিকাটা একজন ডায়েটিশিয়ান দেখে ঠিক করে নেওয়া যেতে পারে যে কি খাবার প্রেগনেন্সিতে সেফ এবং বাচ্চার জন্য ভালো। অনেকে দেখা যায় চা কফি খুব বেশি খান, স্মোক করেন। এই জিনিসগুলো কতটা প্রেগনেন্সিতে সেফ এটা একজন ডক্টরের পরামর্শ নিয়ে করা যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় মাদের ভ্যাকসিন নেওয়া থাকে না। আমরা চাই যে রুবেলা ভ্যাকসিনটা যদি না নেওয়া থাকে তাহলে এটা নিতে হবে, এবং হেপাটাইটিস বি ভ্যাকসিনটা যদি কোনো মা না নিয়ে থাকেন তাহলে অবশ্যই প্রেগনেন্সির আগে এই ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অনেক মেয়েরই কিন্তু কিছু মেডিকেল ডিজিজ থাকে। তার মধ্যে যে জিনিসগুলো তা হচ্ছে ডায়াবেটিক্স থাকতে পারে, হাই প্রেশার থাকতে পারে, থাইরয়েডের অসুবিধা থাকতে পারে, ইপিলেপসি থাকতে পারে। এবং এই সমস্যাগুলোর জন্য কিন্তু মা অনেক ধরনের ড্রাগ নেন।
তো করতে হবে কি, যখন মা প্রেগনেন্সি প্ল্যান করবেন তখন আগেই এই কি কি ড্রাগস তাকে পরিবর্তন করতে হবে, কমাতে হবে না বাড়াতে হবে, এবং কিছু কিছু ডিজিজ আমরা কন্ট্রোল করে তারপর কিন্তু প্রেগনেন্সিতে জয়েন করতে বলি। যদি তা না হয় তাহলে কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি, তারপর মিসক্যারেজ, এবং পরবর্তীতে ছোট বাচ্চা হওয়ায় এবং এমনকি গর্ভে বাচ্চা মারা যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে এইসব মেডিকেল ডিজিজের জন্য। তাহলে একটা নিরাপদ প্রেগনেন্সির জন্য অবশ্যই প্রেগনেন্সির আগের এই পূর্ব প্রস্তুতিটা খুবই জরুরি। আর এই জিনিসটার জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং ডক্টর যেভাবে বলে সেভাবেই কাজগুলো করে যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম, আপনি এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন সবার জন্য। সাথে আরেকটু জানতে চাই যে এই সময়ে প্রেগনেন্সির আগে যে ডক্টরের কাছে যাবে সে প্ল্যান করার জন্য, তখন কি তার কোনো রুটিন কোনো পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন কিনা স্বামী এবং স্ত্রী হ্যাঁ, দুজনের ক্ষেত্রেই? হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন। সাধারণত যদি আমরা প্রথমে তো ইতিহাস নেই, ইতিহাসে যদি আমাদের এই কাপলের কোনো ধরনের ডিজিজ থাকে, কোনো কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে যেমন কোনো মার ডায়াবেটিক্স আছে, কোনো মার হাই প্রেশার আছে, হার্টে প্রবলেম আছে, তাহলে আমি ওই রিলেটেড ইনভেস্টিগেশনস গুলো আগে করব। একটা হার্টের পেশেন্টের ইসিজি ইকো করে দেখব মা ফিট আছে কিনা। একটা ডায়াবেটিক মার আমরা একটা ব্লাড টেস্ট করে দেখবো যিনি কন্ট্রোল আছে কিনা ওনার ব্লাড গ্লুকোজ লেভেলটা। আর যদি কারো কিছুই না থাকে তাহলেও আমরা কিছু টেস্ট করি, সেটা হচ্ছে একটা নর্মাল রুটিন কিছু টেস্ট আমরা করি। যে কিছু মা থাকে কিছু কিছু সমস্যা থাকতে পারে কিন্তু তার কোনো সিমটম থাকে না, আমরা আলট্রাসোনোগ্রাফি করি যে তার ইউটেরাস, ওভারি, টিউব সবকিছু ভালো আছে কিনা, কিছু ব্লাড টেস্ট করি আমরা যে সে ওকে আছে কিনা সেটা দেখার জন্য, হিমোগ্লোবিন লেভেলটা একটু দেখি, ব্লাড গ্রুপটা দেখি। যে অনেক মা জানেনই না উনি প্রেগনেন্সি পর্যন্ত চলে এসছেন কিন্তু ওনার ব্লাড গ্রুপ নেগেটিভ, এবং এটার একটা বিশাল গুরুত্ব আছে প্রেগনেন্সিতে। আরএইচ নেগেটিভ মাদারের অনেক ধরনের কমপ্লিকেশনস হয় যেটা হয়তো মা জানেনই না। আমি এমন অনেক পেশেন্ট পেয়েছি একেবারে ডেলিভারির সময় জানতে পেরেছি যে ওই পেশেন্টের ব্লাড গ্রুপ হচ্ছে উনি আরএইচ নেগেটিভ মাদার, যেটা হয়তো আগে জানা যায়নি, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে যদি পেশেন্টের কোনো কোনো ধরনের কোনো ডিজিজ বা কোনো সমস্যা থাকে সেই অনুযায়ী কিছু ইনভেস্টিগেশনস আমরা করি। আর যদি তা না থাকে তাহলে সেক্ষেত্রে রুটিন এই ধরনের কিছু টেস্ট করি, ব্লাড টেস্ট, আলট্রাসোনোগ্রাফি, এগুলো। আবার এর একটা উপকারিতা হচ্ছে এমনও হয়েছে আলট্রাসোনোগ্রাফি করেছি, পেশেন্টের কোনো কমপ্লেইন নাই কিন্তু একটা ছোট্ট ফাইব্রয়েড আছে। এখন এই ধরনের ফাইব্রয়েড অনেক সময় কিন্তু গর্ভপাতের একটা কারণ, যেটা হয়তো আমি যদি আগে আলট্রা না করতাম আমি বুঝতে পারতাম না। তাহলে আগে থেকেই পেশেন্টটাকে আমি সতর্ক করতে পারি যে এইটার জন্য এই অসুবিধাগুলো হতে পারে, এবং একটা ফ্রিকুয়েন্ট ফলো আপে পেশেন্টকে আসতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম, আপনি দুইটা প্রশ্নের উত্তরে অনেক সুন্দর করে আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলেছেন। আশা করি এটা এটা থেকে অন্তত দর্শকরা বুঝতে পারবে যে একটা প্রেগনেন্সি প্ল্যান করার আগেই ডক্টরের কাছে যেতে হবে। ম্যাম, খুবই সেই খুবই সাথে আমি ইম্পর্টেন্ট এটা। আমাদের সেকেন্ড টপিকে আসলে চলে যেতে চাচ্ছি যে এখন অনেকে আছে যে এই জানে না যে যেতে হবে, প্রেগনেন্সির আগেই যেতে হবে, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা বাসায় পরীক্ষা করে বুঝতে পারছে যে তারা কনসিভ করেছে, তারপরও ভাবছে যে এত তাড়াতাড়ি কেন ডক্টরের কাছে যাব। সেখান থেকে ম্যাডাম জানতে চাই যে আসলে গর্ভাবস্থায় যখন কেউ জানতে পারবে যে সে কনসিভ করেছে, সে প্রেগনেন্ট, তখন প্রথম আসলে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত, এর আগে যদি না যেয়ে থাকে, এবং একটা পুরো গর্ভাবস্থায় 9 মাস সময় অন্তত কয়বার তার ফলো আপে যাওয়া উচিত ডাক্তারের কাছে, প্রথম আসলে কখন যাওয়া পুরো উচিত? ধন্যবাদ। কোনো মা যখন প্রেগনেন্ট পিরিয়ড মিস করবেন এবং তিনি স্ট্রিপ টেস্ট করে কনফার্ম হবেন যে তিনি প্রেগনেন্ট হয়েছেন, আমার মনে হয় ঠিক তখনই তিনি একজন শরণাপন্ন হবেন। যদি তিনি আগে থেকেই একটা প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং না নেন কোনো ডক্টর থেকে, তাহলে তখন থেকেই তাকে একজন ডক্টরের আন্ডারে থাকতে হবে। এর কিছু উপকারিতা আছে। আমি আগেই বলেছি যে আমরা অনেক কিছুতেই ডিসিপ্লিন না এবং সতর্ক না। দেখা যায় আমাদের খাদ্যাভ্যাসটা এমন থাকে যেটা আমাদের বাচ্চার জন্য হেল্পফুল না। এবং আরেকটা জিনিস যেটা যে ফার্স্ট 3 মান্থসে কিন্তু বাচ্চার পুরোপুরি গঠনটা তৈরি হয়, এবং যে জন্মগত ত্রুটিগুলো নিয়ে আমরা ভয় পাই সেই জন্মগত ত্রুটিগুলি কিন্তু পরে হয় না, এই প্রথম 3 মান্থসেই হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হয়তো এটা আমাদেরও ফল্ট আছে যে আমরা অ্যাওয়ারনেসটা ওইভাবে তৈরি করতে পারিনি। এই প্রথম 3 মাসই কিন্তু মারা ফলো আপে সবচেয়ে বেশি কম আসে, এবং ওনারা আসেন 4 মাসের পর থেকে। চিন্তা করেন যে না আমরা একটু দেরিতে যাব, প্রথমে দরকার নেই, এখন তো ভালো আছি, অসুবিধা নাই। কিন্তু ফলো আপটা যখন সে পিরিয়ডটা মিস করবে
তখনই তিনি ফার্স্ট ফলো আপে ডক্টরের কাছে আসবেন। এবং আমাদের অনেক অনেক ধরনের গাইড আছে, যেটা আমরা অনেকে বলে 14টা ভিজিট দিতে হবে, কিন্তু আমার মনে হয় যেটা মান্থলি প্রত্যেকটা মাসে একটা করে ভিজিটে অবশ্যই পেশেন্টকে আসতে হবে। আর যদি তা একেবারেই না পারা যায়, একেবারেই পারছেন না, অনেক দূরে আছেন, তার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে মন্দের ভালো যে 16 উইকস একটা ফলো আপ, 24 থেকে 28 উইকস একটা ফলো আপ, 32 সপ্তাহে একটা ফলো আপ, 36 সপ্তাহে একটা ফলো আপ। এটা হচ্ছে যে মা একদম পারবেন না, এটা সবার জন্য না, কিন্তু যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে প্রত্যেকটা মান্থেই মাকে একটা ফলো আপে আসতে হবে। এর কিছু গুরুত্ব আছে। মা বলেন যে আমি তো ভালো আছি, সুস্থ আছি, আমার কোনো অসুবিধা নাই, তাহলে কেন ফলো আপে আসবো? এই জন্যই ফলো আপে আসতে হবে, কারণ প্রেগনেন্সিতে যে কমপ্লিকেশনস গুলো হয় তার 90% কমপ্লিকেশনস হচ্ছে প্রিভেন্টেবল। এবং আমি যদি প্রথম থেকে পেশেন্টটাকে আমরা ফলো আপে আমরা ডক্টরে রাখতে পারি, তাহলে তার প্রত্যেক মাসে আমরা ওয়েটটা দেখতে পারি, তার প্রেশারটা দেখতে পারি, তার জ্বরের উচ্চতাটা আমরা দেখতে পারি। তাহলে এগুলাও একটা গাইড দেয় যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, বেবিটা ঠিকঠাক আছে কিনা। যদি কোনো অ্যাবনর্মালিটিস ওইখানে আসে, তাহলে সেক্ষেত্রে আমি পেশেন্টটা আগে থেকেই তাকে সতর্ক করতে পারবো এবং প্রিভেন্টিভ মেজারগুলো নিতে পারবো, এবং অনেক অনেক কমপ্লিকেশনস আমরা এড়াতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আমাদের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একটা দর্শকের কমেন্ট নিয়ে নিতে চাচ্ছি। আপনি একটু আগে যে বিষয়টা নিয়ে বলেছিলেন যে ও নেগেটিভ, মানে তার নেগেটিভ ব্লাড আছে, আরএইচ নেগেটিভ, এইসব ক্ষেত্রে আসলে সমস্যা হয়। আমাদের প্রশ্নটা হচ্ছে তার বয়স 19, প্রথম বাচ্চা আছে, 5 মাসের, সে গর্ভবতী, তার রক্তের গ্রুপ ও নেগেটিভ এবং তার হাজবেন্ডের বি পজিটিভ। এক্ষেত্রে বাচ্চার কোনো সমস্যা হবে কিনা, অথবা বাচ্চার জন্মের পরে কোনো টিকা দিতে হবে কিনা? অনেক ধন্যবাদ আপা আপনাকে প্রশ্নটা করার জন্য। তো আমাকে শুনতে পাচ্ছে কিনা আমি ঠিক জানি না, যাই হোক। তো আমি যেটা বলতে চাই যে এখানে আমার কিছু প্রশ্ন আছে, যে যেটা আমরা বলি আরএইচ নেগেটিভ মার প্রথম বাচ্চাটা রিস্কি না, যদি সে আগে ব্লাড না নিয়ে থাকে, আগে কোনো বাচ্চা গর্ভপাত না হয়ে থাকে, তাহলে এটা ভয়ের কিছু না। প্রথম বাচ্চার ক্ষেত্রে অতটা রিস্কি না, কিন্তু দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এক্ষেত্রে কিছু ইতিহাস নেওয়া খুব প্রয়োজন, যেমন প্রথম বাচ্চার রক্তের গ্রুপটা কি, এবং প্রথম বাচ্চাটা ডেলিভারির পর উনি কোনো অ্যান্টিডি নিয়েছেন কিনা। এবং এই দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে এই বাচ্চাটা রিস্কে আছে কিনা, যদি আমার আগের দুইটা প্রশ্ন হ্যাঁ হয়, তাহলে অবশ্যই আমি ওনাকে বলবো যে ওনাকে অ্যান্টিডি টাইটার করে দেখতে হবে। উনি নিশ্চয়ই ওনার এখন ডক্টরের আন্ডারে আছেন, অ্যান্টিডি টাইটার করে আমাদের দেখতে হবে যে এই বাচ্চাটা ভালো আছে কি নাই, এবং এটা দেখে তারপরে ডিসিশন নিতে হবে যে এই বাচ্চাটা নিরাপদ কি নিরাপদ না, এবং তারপরে পরের স্টেপটা নিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। উনি বলেছেন এটা ওনার প্রথম বাচ্চা। আশা করি উনি ওনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আমাদের আচ্ছা, পরবর্তী যেটা জানতে চাইবো যে ফলো আপের কথা তো বললাম, কিন্তু প্রথম 3 মাসে একজন মা যদি রেগুলার ফলো আপে থাকলেও বাসায় যখন থাকবে, তার আসলে কি ধরনের জীবন ধারণের, আসলে কিভাবে জীবনযাপন করা উচিত, তার কি কি যত্ন নেওয়া উচিত, কি কি খাওয়া উচিত বা কি কি খাওয়া উচিত না, এই ব্যাপারে একটু ডিটেলস আপনার কাছে শুনতে চাইবো। প্রথম 3 মাসে আসলে মায়ের যত্ন কিরকম হওয়া উচিত? অনেক ধন্যবাদ। প্রথম 3 মাসটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় ফার্স্ট ট্রাইমিস্টার বলি। 13 সপ্তাহ পর্যন্ত এইটার মেয়াদ। তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রেগনেন্সির যে জার্নিটা তার গোল্ডেন টাইমটা হচ্ছে ফার্স্ট 3 মাস। এবং এই সময়ে যদি তিনি প্রথম মা হন, কোনো মা যখন প্রথম মা হয়, তখন যেই ফিজিক্যাল যে চেঞ্জ গুলো এই সময়টায় দেখা যায় মাদের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ভালো লাগে না, বা টেস্ট চেঞ্জ হয়, কোনো কিছুই খেতে তার ভালো লাগে না, তারপর গায়ে হালকা হালকা জ্বর থাকে। তো এই সমস্যাগুলো তো অন্য সময় থাকে না, এগুলো নতুন করে হয়। তাহলে এই জিনিসগুলো যে স্বাভাবিক এবং হতে পারে একটা হরমোনের কারণে হয়, এই ব্যাপারগুলো ডক্টরের কাছে গেলেই মা জানতে পারবে, এবং এই ব্যাপারটা একটা প্রপার কাউন্সেলিং মাকে দিতে হবে, আশ্বস্ত করতে হবে। এই জন্য আমি সবসময় কিন্তু আমার পেশেন্টদেরকে বলি যে একটা প্রেগনেন্সি ফিজিক্যাল সেট আপের সাথে সাথে একটা মেন্টাল সেট আপ খুবই ইম্পর্টেন্ট, এবং এই শুরুটা প্রথম থেকেই হবে। এবং এই সাপোর্টটা ওনার পার্টনার এবং ফ্যামিলির যে অন্যান্য পার্সনরা আছেন তারা দিবেন। এবং
এই ব্যাপারগুলো নিয়ে যারা সিনিয়র পার্সনরা আছেন তারা ওনাকে আশ্বস্ত করবেন এবং ডক্টর বলবেন যে এই প্রেগনেন্সিতে এই অসুবিধাগুলো হতে পারে এবং এগুলো স্বাভাবিক। আর খাদ্যাভ্যাসের ব্যাপারটা এই সময় আসলে মা তেমন খেতে পারে না, বেশিরভাগ মারই 90% মারই ভমিটিং টেন্ডেন্সিটা খুব বেশি থাকে। এবং এক্ষেত্রে আমরা যেটা বলি যে যেই খাবারগুলো ভালো লাগে সেই খাবারগুলি মা খাবে, কিন্তু খাবারটা ফ্রেশ হতে হবে এবং খাবারটা যাতে ভাজা পোড়াটা একটু পানিটা একটু বাড়িয়ে খেতে হবে, কারণ এই সময় কোষ্ঠকাঠিন্য হওয়ার চান্স খুব বেশি থাকে। এবং খাবারের তালিকায় চা কফি এই জিনিসগুলো একটু সীমিত আকারে খেতে হবে। এবং অবশ্যই এই পিরিয়ডটাতে মা রেস্টে থাকবেন, দুপুরে 2 ঘন্টা, রাতে 8 ঘন্টা। ঘুম না হলে অসুবিধা নাই, কিন্তু রেস্ট নিতে হবে। ভারী কাজগুলো মা করবেন না এবং মেন্টালি মা খুব ফ্রি থাকবেন, ঢিলেঢালা পোশাক পরবেন, গান শুনবেন, যেটা ওনার ভালো লাগে উনি সেটাই করবেন। এবং উনি হচ্ছে ফ্যামিলির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, এই জিনিসটা যেন ফ্যামিলির সব পার্সনগুলো ওনাকে বুঝতে সাহায্য করে। ধন্যবাদ। এটার সাথে আরেকটা জিনিস জানতে চাই যে রোগীদের মধ্যে একটা ধারণা আছে, প্রচলিত ধারণা আছে, এবং অনেকে এটা হচ্ছে ফ্যামিলি থেকে সাজেস্ট করে থাকে যে কাঁচা পেঁপে খাওয়া যাবে না, আনারস খাওয়া যাবে না, এই ধরনের কিছু হচ্ছে না করে দেয় যে এইসব খাবার খাওয়া যাবে না। ম্যাডাম, এটা আসলে কতটুকু সত্যি, যে কোনো বাছ বিচার আছে কিনা, মানে কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা হ্যাঁ, যে সে খেতে পারবে না খাবারের ব্যাপারে? এটা একটু বলে দিবেন আচ্ছা, দর্শকদের জন্য। একটা একটা জিনিস আমি একটু বলি যে অনেক ধরনের খাবারে অনেক ধরনের এলিমেন্টস আছে যেগুলো সবকিছু কিন্তু আমরা জানি না, ঠিক আছে? কিন্তু আমরা এই সময় বলি যে সব খাবারই খাওয়া যাবে, কোনো নিষেধ নাই। কিন্তু আনারস পেঁপে নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে, অনেক ধরনের স্টাডি এসেছে এবং আমি নিজেও দেখেছি যে আসলে এই আনারস পেঁপেটা খাওয়া যাবে কিনা। কিন্তু পেঁপেতে এক ধরনের কেমিক্যালস পাওয়া যায়, এনজাইম। তো ওইটার জন্য ওইটা অনেক সময় সার্ভিক্সটা ডাইলেট করে, এজন্যই অনেক সময় সায়েন্টিফিক ভাবেই এটা বলে যে আনারস এবং পেঁপে এই ফার্স্ট 3 মান্থস না খাওয়াই ভালো। আর একটা বিশ্বাসের একটা ব্যাপার আছে, তো তো আসলে এটাকে আমি কুসংস্কার বলবো না, এটা সংস্কারই। যেহেতু আমাদের সিনিয়র এই কথাটা বলেন, একটা দুইটা খাবারই তো, এই দুইটা খাবার মিস করলে তো কোনো অসুবিধা নাই, অনেক ধরনের খাবার আছে, আমরা সেগুলো খেতে পারি। ধন্যবাদ ম্যাডাম আপনার প্রশ্নের উত্তরের জন্য। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিব আমাদের দর্শকদের কাছ থেকে। রূপা হাসান প্রশ্ন করেছেন, ম্যাম আমার 29 সপ্তাহ চলছে, আমার হাত পা ব্যথা করে, মাঝে মাঝে পেটে ব্যথা হয়, রাতে ঘুম খুবই কম হয়, দৈনিক 3-4 ঘন্টা ঘুমাতে পারি, এতে তার বাচ্চার কোনো সমস্যা হবে কিনা? ম্যাম, আপনি কি ধন্যবাদ আমার প্রশ্নটা আপনার। বুঝতে পেরেছেন? রূপা হাসান প্রশ্ন করেছেন, ওনার 29 সপ্তাহ চলছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পেরেছি। রূপা হাসান, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো আপনার এখন 29 সপ্তাহ, এটা কি আপনার ফার্স্ট বেবি? ম্যাডাম, আমাদের আসলে কমেন্টে উত্তর আসবে, সেক্ষেত্রে আপনি অ্যান্সারটা দিয়ে দিলে বোধহয় ভালো হয়। আচ্ছা, আচ্ছা, যেহেতু হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই সময়টা যেটা হয় যে আপনি 3টে অসুবিধার কথা বলেছেন যে হাত পা ব্যথা হচ্ছে, তারপর তলপেটে ব্যথা হচ্ছে, ঘুম হচ্ছে না। এই সময়টা ঘুম অনেক কমে যাবে। আর যেই সময়টাতে, যেই স্টেজটাতে আপনি এখন আছেন, এই সময় এক ধরনের মেকানিক্যাল ডিস্ট্রেস হয়, পেটটা একটু বেড়ে যায়, চাপটা বাড়ে এবং এর ফলে দেখা যায় যে মা স্বাভাবিক যে রেস্ট নিতে পারে, যেভাবে ঘুমাতে পারে, সেই জিনিসটা মার হয়ে উঠে না। তাই আমি জিনিসটা বলি সেটা হচ্ছে যে যেভাবেই ভালো লাগে রেস্টটা যেন সবচেয়ে বেশি হোক, ঘুম না হোক তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু রেস্টটা প্রপারলি নিতে হবে। সেটা 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা ঘুমো, কোনো প্রবলেম নাই। যেভাবে আপনার টাইমটা স্পেন্ড করতে ভালো লাগে সেভাবেই করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, রাতে চেষ্টা করতে হবে যে একটা নির্দিষ্ট টাইমে খাবারটা নেওয়ার এবং একটা নির্দিষ্ট টাইমে বেডে যাওয়ার। আর যদি ঘুম না আসে, তো ওই সময় যে ওইটা নিয়ে স্ট্রেসে পড়ে যেতে হবে, ওটা করা যাবে না, করলে আরো বেশি ঘুম হবে না। আর আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে রাতে শোয়ার সময় মাথার দিকটা, বিশেষ করে মাথার এই সাইডটা একটু উঁচু করে দিতে হবে, প্রোপটাপ যেটাকে আমরা বলি, একটু উঁচু করে মাথার নিচে, ঘাড়ের নিচে 2-3টা বালিশ দিয়ে, সাইডে 2-3টা বালিশ দিয়ে শুলে কিছুটা আরাম বোধ হবে এবং ঘুমের পরিমাণটাও বাড়তে পারে। আর যেটা আরেকটা কথা আপনি বললেন যে আপনার ব্যথা হচ্ছে, এই ব্যথার জন্য আপনি নিশ্চয়ই একজন ডক্টরের আন্ডারে আছেন। ব্যথাটা অনেক কারণে হতে পারে প্রেগনেন্সিতে, তাই এটা একজন ডক্টরকে দেখিয়ে তারপর পরামর্শ নেওয়াটাই সবচেয়ে ভালো হবে। আর অবশ্যই যে সাপ্লিমেন্টেশন গুলো দেয়া আছে, আয়রন, ক্যালসিয়াম, এগুলো কন্টিনিউ করে যেতে হবে।
ধন্যবাদ। মানে উনার যেটা হচ্ছে লাস্টে আরেকটা কনসার্ন ছিল যে উনার বাচ্চার কোনো সমস্যা হবে না এক্ষেত্রে, হবে কিনা না, এক্ষেত্রে? না এক্ষেত্রে প্রবলেম হবে না। কারণ বেশিরভাগ মারই দেখা যায় এই স্লিপ ডিস্টারবেন্সটা বিশেষ করে সে পুরোটা প্রেগন্যান্সি জুড়ে অনেকের থাকে, আবার অনেকের শেষের দিকে এই প্রবলেমটা একটু বেশি হয় এবং এটা স্বাভাবিক, এতে কোনো অসুবিধা নাই। এবং কোনো ধরনের সিডেটিভ এতে নেওয়া যাবে না। এতে বাচ্চার কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ ম্যাডাম। আশা করি উনি ওনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন জান্নাতুল ফেরদৌস বাপ্পি। উনি জানতে চেয়েছেন, ম্যাম আমার ৩ মাস রানিং, আমার শরীর থেকে জ্বর ছাড়ে না এবং পায়ের তলা অনেক জ্বালা-পোড়া করে। এক্ষেত্রে উনি কি করতে পারেন? এ ব্যাপারে জানতে চেয়েছেন। উনিও অনেক জানাননি ধন্যবাদ। যে ওনার ফার্স্ট না সেকেন্ড প্রেগন্যান্সি, শুধু বলেছেন যে আচ্ছা, ওনার ওকে। ৩ মাস চলছে। আচ্ছা, ধন্যবাদ। অনেক কমন, একদম কমন একটা প্রশ্ন। ঠিক আছে? ফার্স্ট 3 মান্থস আমি একটু আগে একটা কথা বলেছি যে ফার্স্ট 3 মান্থস একটা কমন যে প্রবলেমগুলো সমস্যাগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে তার মধ্যে একটা হচ্ছে গায়ে, গায়ে জ্বর। ঠিক আছে? এই গায়ে, গায়ে জ্বরটা থাকে। আচ্ছা, তো গায়ে, গায়ে জ্বরটা কেন থাকে সেটা একটু বলি। পুরোটাই আসলে হরমোনের ব্যাপার। প্রোজেস্টেরন নামক একটা হরমোন যেটাকে আমরা কিং হরমোন বলি প্রেগন্যান্সির জন্য। বাচ্চার একটা সুস্থ পরিবেশ তৈরি করার জন্য এই হরমোনটা খুবই, খুবই প্রয়োজনীয়। আর মা তো সবসময় স্যাক্রিফাইস করেন। তো বাচ্চার ভালোর জন্য এই অসুবিধাগুলো মাকে মেনে নিতে হয়। আর প্রোজেস্টেরন যে কাজটা করে সেটা হচ্ছে এটা একটা থার্মোজেনিক হরমোন। শরীরে টেম্পারেচারটা একটু রেজ করে দেয়। টেম্পারেচার কিন্তু 100 এর উপর যায় না। দেখা যায় গায়ে, গায়ে জ্বরটা থাকে। উনি তো তাই বলেছেন। তাহলে হ্যাঁ, এই গায়ে, গায়ে জ্বর। অসুবিধাটা গায়ে, গায়ে জ্বর। এই অসুবিধাটা থাকে, এটা স্বাভাবিক। খুব বেশি অস্বস্তি লাগলে অনেক সময় আমরা নাপা খেতে বলি, নয়তো কোনো কিছুর দরকার নেই। আর আরেকটা যেটা হাত পা জ্বালা পোড়া করে, তো ওইটার জন্য যেটা আমরা একটা সাপ্লিমেন্টেশন ভিটামিন বি দিয়ে রাখি, যেটা খেলে মার এই অসুবিধাটা অনেকটাই কমে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। জান্নাতুল ফেরদৌস বাপি, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আবিদা এস নাসিন জানতে চেয়েছেন, উনার 25 উইকস চলছে। হঠাৎ, হঠাৎ করে উনার বেবি লোয়ার বেলিতে পুশ করে। এটা কি নরমাল কিনা? 25 হ্যাঁ, উইকস এটা এ। 25 উইকস, হ্যাঁ নরমাল তো। নরমাল, অবশ্যই নরমাল, কারণ বেবিটা মুভ করছে, বেবিটা এখনো ফিক্সড হয়নি। তাহলে বেবির এই কিক তো আসলে মার ভালো লাগার কথা, তাই না? হ্যাঁ, এটাই হ্যাঁ, উনি মাত্র। জানতে চেয়েছেন নরমাল কিনা। না, এটা দেব নরমাল, হ্যাঁ অসুবিধা না। আচ্ছা। ঠিক আছে দেবনাথ এটা। পলাশ উনি জানতে চেয়েছেন উনার স্ত্রী সম্ভবত ৪ মাসের প্রেগনেন্ট এবং সারা শরীর হাত পা ব্যথা করে, রাতে ঘুমাতে পারে না। ম্যাডাম একটু আগেই এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন যে রাতে ঘুমাতে না পারলে এবং হাত পা ব্যথা করলে কি করতে হবে। আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন, অথবা পরবর্তীতে আমাদের অনুষ্ঠানটা আপনি একটু রিওয়াইন্ড করে শুনে নিবেন। আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কোহিনুর রহমান প্রশ্ন করেছে, উনার সিজার হয়েছে ১.৫ বছর, সিজারের সেরার জায়গায় ফুলে আছে, মাঝে মাঝে চুলকায়, এক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, ভালো একটা প্রশ্ন। কিন্তু সেলাইয়ের জায়গাটা ১.৫ বছর এর পরে ফুলে যাওয়া ইনফেকশনের চান্স অনেক কম। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটার সাথে আমার কিছু প্রশ্ন ছিল, যদিও এখানে আমি উত্তরটা পাওয়ার কোনো সুযোগ নাই। যে এই ফুলে যাওয়াটা তার menstruation-এর সময় হয় কিনা, অথবা এটাতে কোনো ব্যথা আছে কিনা, ঠিক আছে? কোন সাইডে ফুলে গিয়েছে, এগুলো কিছু ব্যাপার আছে। আর যদি এটা কন্টিনিউয়াসলি সবসময় ফোলা থাকে, তাহলে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে। উনি যার কাছে অপারেশনটা করেছেন তার সাথে যদি কনসাল্ট করেন তাহলে সবচেয়ে বেটার হয়। আর আরেকটা জিনিস যেটা হয় যে সিজারের জায়গাটায় অনেক সময় ব্ল্যাকিশ একটা ইয়ে থাকে, এবং ওইটা অনেক সময় একটু ফোলা ফোলা লাগে। যদি হিলিংটা খুব ভালো না হয় তাহলে অনেক সময় এরকম হতে পারে, এবং পেশেন্টরা এটা নিয়ে খুব ভয় পান। তাহলে যেই ডক্টর সিজারিয়ান সেকশন করেছেন ওনার সাথে যদি একটু কনসাল্ট করতে পারেন, তাহলে উনি নিশ্চয়ই আরো ভালোভাবে দেখে এটা বুঝিয়ে বলতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আমরা পরবর্তী কমেন্ট নেওয়ার আগে আমাদের পরবর্তী আরেকটু আপনার কাছে জানতে চাইবো, যেটা আপনি প্রথমে একটু বলেছিলেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সির আগে থেকে থাইরয়েডের সমস্যা থাকে বা ডায়াবেটিস হাই প্রেশার থাকে। আবার আমরা এটাও দেখি যেটা খুব কমন, প্রেগনেন্সি অবস্থায় তার প্রথম ধরা পড়েছে যে হয়তো তার ডায়াবেটিস আছে বা তার হাই প্রেশার হয়ে গেল, হাত পা ফুলে যাচ্ছে। এই যে সমস্যাগুলা, এটা আসলে কখন দেখা দিতে পারে এবং প্রেগনেন্ট অবস্থায় এই ধরনের কি কি সমস্যা দেখা দিতে পারে মায়ের, এই ব্যাপারে ম্যাডাম একটু বিস্তারিত বলবেন। ধন্যবাদ। এটা খুবই যেটা সব প্রেগনেন্সিতে যে জিনিসগুলো নিয়ে আমরা খুব অডিট থাকি, তার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আমার এই কথাতেই আছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, তার মানে এই বিশেষ ডায়াবেটিক্সটা শুধু প্রেগনেন্সিতেই হয়।
এবং সাধারণত এই জিডিএমটা হয় হচ্ছে 20 উইকসের পর থেকে, 20 সপ্তাহর পর থেকে মাদের এই অসুবিধাটা দেখা দেয়। এবং যে মারা একটু অবিস থাকে এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে এবং আগের প্রেগনেন্সিতেও এই ধরনের জিডিএম হওয়ার চান্স হয়েছিল যার, তাদের ক্ষেত্রে এই জিডিএম হওয়ার চান্সটা খুব বেশি থাকে। এবং এই কথাটা আমি আগেও বলেছি যে এগুলো অনেক সময় প্রিভেন্ট করা যায় অথবা কন্ট্রোলে রাখা যায় যদি মা প্রথম থেকেই আমাদের ফলো আপে থাকেন। আর যদি কোনো মা জিডিএম ডায়াগনোসড হয়ে যান সেক্ষেত্রেও কোনো চিন্তার কারণ নাই, কিন্তু ডক্টর যেভাবে ফলো আপগুলো দিতে বলেন, যে ড্রাগসগুলো নিতে বলেন, সেগুলো অবশ্যই ঠিকঠাকভাবে নিতে হবে। আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে যে কোনো মা যদি ডায়াবেটিস ডায়াগনোসিস হন প্রেগনেন্সিতে, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা একটা ডায়াবেটিক ডায়েট চার্ট মাকে দেই, যেই চার্টটা মা মেনটেন করলে তার ডায়াবেটিক্সটাও কন্ট্রোল হবে এবং বাচ্চাটারও কোনো অসুবিধা হবে না। আর যদি এতে না হয় সাথে এক্সারসাইজ থাকে, ডায়েট এবং এক্সারসাইজ দিয়ে প্রথমে আমরা ট্রাই করি মাকে ঠিকঠাক রাখার, কন্ট্রোলে রাখার। এবং দেখা যায় 50 থেকে 60% মা এতেই কন্ট্রোলে চলে আসেন যদি উনি ঠিকঠাকভাবে ফলো আপে আসেন। আর অনেক সময় দেখা যায় যে আমাদের এতে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় ইনসুলিনটা মাকে সাজেস্ট করি, ইনসুলিন নিতে বলি। ইনসুলিনটা নিতে হয় কারণ যদি ডায়াবেটিক্স কন্ট্রোলে না থাকে তাহলে মার কিছু কমপ্লিকেশনস হয় আর বাচ্চারও কিছু কমপ্লিকেশনস হয়। মার হাই প্রেশার হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে মার যে বাচ্চাটা থাকে সেই বাচ্চাটা গর্ভে মারা যেতে পারে এবং বাচ্চাটা অনেক বড় হয়, নর্মাল ডেলিভারির চান্স অনেক কমে যায়। তাহলে সেক্ষেত্রে অবশ্যই যদি কোনো মা জিডিএম হিসেবে ডায়াগনোসিস হন তাহলে আমাদেরকে ট্রিটমেন্ট দিয়ে এটাকে কন্ট্রোলে রাখতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আমাদের আসলে অনেকগুলো কমেন্টস চলে আসছে, আমরা আবার একটু কমেন্টস নিয়ে নিই। সাথী জানতে চেয়েছেন যে ওনার 3 মাস চলে, উনি কিছু খেতে পারে না, মাথা ঘুরায়, বমি বমি লাগে, যেটা আসলে খুব কমন সমস্যা ম্যাডাম। তারপর উনি কমন জানতে চেয়েছেন সমস্যা। কি করবেন। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে ওই যে একটা কথা একটু আগে বলেছি, আবারও একই কথা, সবকিছু প্রেগনেন্সির যে সমস্যাগুলো হয় এগুলো বেশিরভাগ সমস্যাই আমরা কাউন্সেলিং এর মাধ্যমে ঠিক করতে পারি, এগুলো সবকিছু ড্রাগ দিয়ে হবে না। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সময় মায়ের শরীরে একটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন নামে একটা হরমোন আসে, যেই হরমোনটা বাচ্চার জন্য খুবই ভালো, কিন্তু মার কিছু অসুবিধা তৈরি করে, যেমন মাথা ঘুরায়, খারাপ লাগে, খেতে পারে না, টেস্ট বারটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায়, টেস্ট প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, মার যে খাবারগুলো আগে খেতে ভালো লাগতো সে খাবারগুলো প্রেগনেন্সির এই পিরিয়ডটাতে এসে মার পুরো চেঞ্জ হয়ে যায় খাবারের ইয়েটা। তাহলে এই ব্যাপারগুলো খুব স্বাভাবিক। মোটামুটি 3-3.5 মাস, অনেকের ক্ষেত্রে রিয়ালি 4 মাস পর্যন্ত এটা থাকে, তারপর একটা সময়ে এই অসুবিধাগুলো ঠিক হয়ে নতুন সমস্যা আবার তৈরি হয়। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। পলাশ জানতে চেয়েছেন যে ওনার ওয়াইফ 4 মান্থস চলছে প্রেগনেন্সির, এটা ফার্স্ট প্রেগনেন্সি, কিন্তু ওনার হাত পা সারা শরীর প্রচন্ড ব্যথা করে, এক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, 4 মান্থস প্রেগনেন্সি, এক্ষেত্রে যেটা হয় যে সারা শরীর যদি ব্যথা, উনি আগে দেখতে হবে যে অনেক সময় আমাদের বাংলাদেশের মেয়েদের খুব যেটা হয় সেটা হচ্ছে ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো আমরা যে খাবারগুলোতে খুব বেশি আছে এগুলো আমরা ঠিকঠাক ভাবে একদমই নেই না, আর আমাদের প্রতি তো একটা অযত্ন আমাদের আসলে থাকেই। তো যাই হোক, তো প্রেগনেন্সিতে যেহেতু বাচ্চার জন্য এই ক্যালসিয়াম এগুলো বাচ্চা নিয়ে যায়, মার ঘাটতি যদি আগে থেকেই থাকে সেই সমস্যাগুলো মা আর্লিতেই ভোগা শুরু করেন। তাহলে দেখতে হবে যে মার এই ধরনের ডেফিসিয়েন্সি খুব বেশি পরিমাণে আছে কিনা। তাহলে ক্যালসিয়ামটা যে সাপ্লিমেন্টেশন আমরা রুটিন দেই, প্রয়োজন হলে সেই সাপ্লিমেন্টেশন গুলো ওনাকে একটু বাড়িয়ে দিতে হবে এবং অন্য কোনো অসুবিধা আছে কিনা সেটা ডক্টরের সাথে দেখা করে এটা পরামর্শটা নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমাদের আসলে প্রোগ্রামের সময় আসলে 30 মিনিটের মতো, যদি আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আপনি যদি ম্যাডাম টাইম দেন, পারমিশন দেন, তাহলে আমরা আরো কিছুক্ষণ চালাতে চাচ্ছি, কারণ আমাদের অনেক হ্যাঁ, দর্শকরা কোনো অনেক প্রশ্ন অসুবিধা নেই, করেছেন। কোনো আচ্ছা অসুবিধা নেই, আমার তো ভালোই লাগছে। আচ্ছা, সিলভি আফরিন মিম প্রশ্ন করেছেন, উনি 16 উইকস প্রেগনেন্ট, ওনার খুব ঠান্ডা থেকে মাথা ব্যথা করে, উনি কি করবেন? আচ্ছা, ঠান্ডা থেকে মাথা ব্যথা, আচ্ছা এক্ষেত্রে আমার কিছু প্রশ্ন ছিল যে অনেক মার কিন্তু সাইনোসাইটিসের প্রবলেম থাকে। হ্যাঁ, সাইনোসাইটিসের প্রবলেমটা যদি প্রেগনেন্সির আগে থেকেই কন্টিনিউ থাকে, আগে থেকে থাকে, তাহলে প্রেগনেন্সিতে অনেক সময় এটা অ্যাগ্রাভেট করে। ঠিক আছে, কারণ এমনি ইমিউনো কম্প্রোমাইজড থাকে, প্রেগনেন্সি পিরিয়ডটা একটা ইমিউনো কম্প্রোমাইজড পিরিয়ড। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো মার আগে থেকে মাইগ্রেনের অসুবিধা থাকে, সাইনোসাইটিসের প্রবলেম থাকে,
তাহলে অনেক সময় কিন্তু এগুলো অ্যাগ্রাভেট করে প্রেগন্যান্সিতে। তাহলে এই ইতিহাসগুলো একটু নিতে হবে। এবং মাথা ব্যথার জন্য প্রেগন্যান্সিতে সেফ ড্রাগ হিসেবে আমরা নাপাটা খেতে বলি, এটা খাওয়া যায়। এছাড়া অন্য যে কোনো ড্রাগ দিতে হলে ইতিহাস নিয়ে তারপর মেডিসিনটা দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। লেখা জানতে চেয়েছেন কত মাসের মধ্যে গর্ভপাতের সম্ভাবনা থাকে এবং উচ্চতা যদি 5 ফুট হয় তাহলে তার ওজন মানে প্রেগনেন্সির জন্য আইডিয়াল ওজন কত হওয়া উচিত তার? খুবই খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। আমি প্রায় আমার আমার পেশেন্টরা আমাকে চেম্বারে এই প্রশ্নটা প্রায় করেন। হ্যাঁ, যেই মাদের দেখা যায় আগে থেকেই একটা অ্যাবর্শনের হিস্ট্রি আছে বা কিছু কিছু, ওনারা আমাকে প্রত্যেক মান্থে এসে প্রশ্ন করেন, ম্যাডাম এখন তো চান্সটা কমে গেল না, এখন তো এরপরে তো আর চান্স নেই না যে বাচ্চা নষ্ট হওয়ার? তাহলে এটা কিন্তু একটা ভয় থাকে অনেক সময় পেশেন্টের। আমরা বলি যে ফার্স্ট 2 মান্থসের মধ্যে যদি বাচ্চা ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা 70% কমে যায়। আর যেই বাচ্চাটা মোটামুটি 3 মান্থস কমপ্লিট করে ফেলে সেই ক্ষেত্রে অনলি 10% সম্ভাবনা থাকে গর্ভপাত হওয়ার, যদি অন্য ধরনের কোনো কমপ্লিকেশনস তার না থাকে, মা একদম ফিট থাকেন, কোনো সমস্যা নাই। তাহলে সেক্ষেত্রে যদি মা 3 থেকে 4 মান্থস পার করে ফেলেন সময়টা, তাহলে তারপরে অ্যাবর্শন হওয়ার চান্স 10%-এরও কম। আরেকটা ধন্যবাদ প্রশ্ন ম্যাডাম, ছিল, এটা আসলে আচ্ছা আরেকটা আমি প্রশ্ন ছিল বলছি আমার ম্যাডাম। মনে নেই। ওনার উচ্চতা হচ্ছে 5 ফিট, এই তাহলে পাঁচ উনি ফিট প্রেগনেন্ট হলে উনার আসলে আইডিয়াল ওয়েট কত হওয়া উচিত হবে? হ্যাঁ, আমরা আইডিয়াল ওয়েটটা যেটাকে আমরা বডি মাস ইনডেক্স বলি, ঠিক আছে, বিএমআই, এটাতে আমরা হাইট এবং ওয়েটের একটা রেশিও করে একটা আইডিয়াল ওয়েট বলি। তাহলে সেক্ষেত্রে ওনার যেহেতু 5 ফিট, উনি নিয়ার অ্যাবাউট উনি 55 থেকে 60 কেজির মধ্যে ওনাকে রাখতে হবে, ঠিক আছে। উনি 55 হচ্ছে ওনার জন্য আইডিয়াল, কিন্তু কোনোভাবেই সেটা 60-র উপরে না। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আরফিন কাউসার জানতে চেয়েছেন উনার প্রথম বেবি 7 মাসের সময় প্রিএক্লেমশিয়া জনিত কারণে পানি কমে যায় এবং প্রেসার বেড়ে যায়, ফলে ইমার্জেন্সি ওটি করা হলে উনার বেবিটা বাঁচেনি। উনি এখন যদি সেকেন্ড টাইম ট্রাই করে বাচ্চার জন্য, সেক্ষেত্রে একই প্রিএক্লেমশিয়ার সমস্যা হওয়ার আবার সম্ভাবনা আছে কিনা, যার একবার হিস্ট্রি আছে, উনি জানতে চেয়েছেন। খুবই প্যাথেটিক আসলে এই ব্যাপারটা। হ্যাঁ, এক্ষেত্রে যেটা হয়, প্রি এক্লামশিয়া আপনার আগের বেবির ক্ষেত্রে হয়েছে, পরের বেবির ক্ষেত্রে এই প্রি এক্লামশিয়া হওয়ার সম্ভাবনা 25 ভাগ। তাহলে 25 ভাগ মানে এটা কিন্তু কম না, অনেক বেশি। তাহলে যেটা করতে হবে, আপনি যখন বেবি নাও তখন অবশ্যই, আমি একটু আগে একটা কথা বলেছি, প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং, প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আপনাকে অবশ্যই যখন আপনি প্ল্যান করবেন, আপনার সেই প্ল্যানে একজন ডক্টর থাকবে, আপনি কনসাল্ট করে নেবেন আপনার ডক্টরের সাথে, এবং আগে থেকেই কিছু প্রিকশন নেবেন, কিছু ড্রাগস আমরা দিয়ে রাখি, এবং পুরোটা প্রেগনেন্সি ফ্রিকুয়েন্ট ফলো আপে আপনাকে আসতে হবে। এবং যদি এবারও প্রেশারটা প্রথম থেকে বাড়তি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিছু ড্রাগ দিয়ে রাখি, এবং বাচ্চার যাতে কোনো অসুবিধা না হয়, আগে আগে যেন ডেলিভারিটা করাতে না হয়, এবং প্রি এক্লামশিয়া থেকে যে কমপ্লিকেশনস, সবচেয়ে খারাপ যে কমপ্লিকেশনসটা খিঁচুনি রোগ হওয়া, এক্লামশিয়া, এটা যাতে না হয় সেটার জন্য আমরা কিছু ড্রাগস দিয়ে থাকি। তাহলে কি করতে হবে, আপনাকে চান্স অবশ্যই আছে, বলেছি আমি 25 ভাগ, এবং আগে থেকেই আপনাকে একজন ডক্টরের আন্ডারে থেকে আপনাকে প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে হবে, এবং ডক্টর যেভাবে বলেন ঠিক সেভাবে ফলো আপে ওনার সাথে থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। অর্থিয়া তাসনিম মুন্নি জানতে চেয়েছেন উনার 30 সপ্তাহ চলছে, মাঝে মধ্যে নাভির ডান পাশে জ্বলছে এবং যখন এরকম হয় তখন সে তার বাচ্চার নড়াচড়া বুঝে না, এটা কেন হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আসলে যেটা হয় প্রেগনেন্সির সময়, যে অনেক সময় দেখা যায় যে তলপেট যে জায়গাটায় বেবিটা থাকে, বেবির অনেক ধরনের মুভমেন্ট থাকে, এবং একটা ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন হয়, যেটা সবসময় মারা, এটা ব্যথা হয় না কিন্তু কন্টিনিউয়াসলি একটা কন্ট্রাকশন থাকে পেটের মধ্যে, এবং এই সময়ে অনেক সময় মাদের এই ধরনের অনুভূতি মাঝে মাঝে হতে পারে। এবং দেখা যায় কি যে বাচ্চার পেটে অনেক ধরনের কারণেই এই প্রেগনেন্সি পিরিয়ডে অসুবিধাগুলো হতে পারে, এবং আলট্রাসোনোগ্রাফিতে যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে এটা নিয়ে অত অরিড হওয়ার কিছু নাই। এই সময় মা যদি একটু রেস্ট নেন তাহলে দেখা যাবে কিছুক্ষণ পরেই সে বাচ্চার মুভমেন্টটা বুঝতে পারবেন, অসুবিধা হবে না।
ম্যাডাম ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন সুবর্ণা। উনি জানতে চেয়েছেন উনার মাসিক বন্ধ ৩ মাস, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে উনার এসেছে ৬ সপ্তাহ প্রেগন্যান্সি। এটা কেন? এর কারণ কি? আচ্ছা, ধন্যবাদ। এটা হতে পারে যদি ওনার প্রেগন্যান্সির আগে থেকেই মেনস্ট্রুয়েশনটা ইরেগুলার থাকে। অনেক সময় যদি কোনো পেশেন্টের পিসিও থাকতে পারে, তারপর অন্যান্য অনেক কারণে তার মেনস্ট্রুয়েশনটা ইরেগুলার থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে উনি হয়তো কোনো কন্ট্রাসেপশনে ছিলেন না, কিন্তু উনি প্রথমে প্রেগনেন্ট হননি প্রথম ১.৫ মাস, যেটা ওনার ৬ সপ্তাহ এসেছে আপনি বলেছেন। হয়তো পরের দিকে উনি প্রেগনেন্ট হয়েছেন, ওভুলেশনটা প্রথমে হয়নি, পরে হয়েছে। এটা একটা কারণ হতে পারে। এটা। ধন্যবাদ। ম্যাডাম এটার সাথে একটু জানতে চাইবো যে আসলে পুরো প্রেগন্যান্সির সময় ৯ মাস সময়ে একজন মায়ের আসলে ঠিক কতবার আল্ট্রাসোনোগ্রাফি করা উচিত? অন্ততপক্ষে কতবার করা উচিত যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা হ্যাঁ, বোঝার জন্য? অবশ্যই। আল্ট্রাসোনোগ্রাফিটা খুবই জনপ্রিয় আমাদের কাছে, আমাদের ডক্টরদের কাছে। আমাদের পেশেন্টরা যদি করান 6 মান্থসের সময়, এর আগে কিন্তু করান না, হ্যাঁ? 6 মান্থসের সময় সেক্সটা জানার জন্য ওনারা আল্ট্রাসোনোগ্রাফি করেন। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির গুরুত্ব অনেক, এবং আমরা যদি সবচেয়ে কম রুটিন যে আল্ট্রাসোনোগ্রাফি করি, একটা তো ইমার্জেন্সি আল্ট্রাসোনোগ্রাফি আমরা করি অনেক সময়, যে বেবির মুভমেন্ট কম, পিভি ব্লিডিং হচ্ছে, এগুলো ক্ষেত্রে আমরা অনেক সময় ইমার্জেন্সি ওয়েতে আল্ট্রাসোনোগ্রাফি করি। কিন্তু রুটিন যে আল্ট্রাসোনোগ্রাফি আমরা করি, সেটা হচ্ছে 4টা সোনোগ্রাম আমরা করি, সেটা হচ্ছে 6 থেকে 8 সপ্তাহ। এবং এই সময়টা হচ্ছে বাচ্চার হার্টবিট কনফার্ম করা, বাচ্চার লোকেশন কনফার্ম করা, এবং কিছু কমপ্লিকেশনস, বাচ্চাটা টিউবে আটকে গেল কিনা, মোলার প্রেগনেন্সি কিনা, এই জিনিসগুলো দেখার জন্য আমরা প্রথমে আলট্রাসোনোগ্রাফি করি। সবচেয়ে ইম্পর্টেন্ট, বাচ্চার ডেটিংটা আমরা কনফার্ম করি। সেকেন্ড আলট্রাসোনোগ্রাফিটা করি আমরা 11 থেকে 13 সপ্তাহে, যেটাকে আমরা বাচ্চার নিউকাল স্ক্যান বলি, যে কোনো মার যদি ডাউন সিনড্রোম হওয়ার চান্স থাকে তাহলে আমরা এটা অনেক সময় করে থাকি। আর থার্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান করি, যেটা হচ্ছে 18 থেকে 20 সপ্তাহ। বাচ্চা টপ টু বটম একটা স্ক্যানিং করা হয়, স্ক্রিনিং করা হয়, বাচ্চার অর্গানের কোনো অসুবিধা আছে কিনা, কোনো গ্রস কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য। আর লাস্ট যেটা আমরা করি সেটা হচ্ছে গ্রোথ স্ক্যান বলা হয়। এটা হচ্ছে বাচ্চার পজিশন, বাচ্চার পানি, বাচ্চার ওজন, এই জিনিসগুলি সব ঠিক আছে কিনা, বাচ্চার বয়সের সাথে বাচ্চার ওজন বাড়ছে কিনা, এই জিনিসগুলো আমরা আমরা দেখার জন্য গ্রোথ স্ক্যান করি। তাহলে টোটাল 4টা আলট্রাসোনোগ্রাফি আমাদের করতেই হবে। আর এর বাইরে ইমার্জেন্সি হলে আমরা করব। আরেকটা স্পেশাল করি, সেটা হচ্ছে ডপলার আলট্রা। ওটাও আমরা হাই রিস্ক প্রেগনেন্সিগুলো, এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, ডায়াবেটিস মেলাইটাস, তারপরে বাচ্চার বড় হচ্ছে না, আইইউজিআর যেটা, এই ধরনের প্রেগনেন্সিগুলো ফলো আপ করার সময়ও কিন্তু আমি ডপলারটা দিয়ে ফলো আপ করে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। জবা জানতে চেয়েছেন উনার 7 মাস চলছে প্রেগন্যান্সির, উনার চোখের উপরের রগে নার্ভে উনার একটু সমস্যা ফিল করছে, কেমন যেন করে উনি বলেছেন। তো এই ক্ষেত্রে উনি আসলে কি করবেন সেটা জানতে চেয়েছেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে যদিও এটা প্রেগনেন্সিতে প্রবলেমটা হয়েছে, কিন্তু চোখের উপরে প্রবলেমটা হচ্ছে, অনেক সময় মাসল উইকনেসের জন্য এমন হতে পারে। আমার মনে হয় একজন আই স্পেশালিস্ট দেখিয়ে পরামর্শ নিলে সবচেয়ে ভালো হবে, এবং ওনাকে অবশ্যই ইনফর্ম করতে হবে যে আপনি প্রেগনেন্ট। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আমাদের পরবর্তী কমেন্টে যাওয়ার আগে আমরা আর ২ টা প্রশ্ন আপনাকে করে নিতে চাই। যেটা হচ্ছে ওকে। আমরা তো ১ম ৩ মাসের যত্ন জানলাম। কিন্তু অনেক সময় দেখা যায় যে শেষ ৩ মাসে প্রেগন্যান্সির যে এন্ডিং ডেলিভারির একটা প্ল্যানিং এর ব্যাপার থাকে। যে কিভাবে করবে, তার সেটিংস কি হওয়া উচিত। তো একটা ডেলিভারির প্ল্যানিংটা কিরকম হওয়া উচিত? হ্যাঁ? মা এবং বাবা দুজনের ক্ষেত্রেই ডেলিভারি প্ল্যানিংটা কিভাবে করবে সে ব্যাপারে যদি একটু বলতেন। আমরা যে বার্থ প্ল্যানটা নিয়ে কথা বলি, সেটার আসলে শুরুটা শেষ ৩ মাসে হবে না, শুরুটা প্রথম থেকেই করতে হবে। পেশেন্ট যখন আমাদের কাছে প্রথম কাউন্সেলিংয়ে আসবেন, আমাদের কাছে ফলো আপে আসবেন, ঠিক তখনই আমরা এই বার্থ প্ল্যানিংটা শুরু করব। এবং প্রত্যেকটা ফলো আপেই আমরা এই বার্থ প্ল্যানিংটা করব। এবং সেই বার্থ প্ল্যানিংয়ে আমাদের কি কি থাকবে সেটা নিয়ে আমি একটু কথা বলি। আমাদের বার্থ প্ল্যানিংয়ে থাকবে যে কোন ডক্টরের কাছে ডেলিভারিটা উনি করাতে চান, কমফোর্ট ফিল করেন, এবং কোথায় এই ডেলিভারিটা উনি করাবেন, প্লেসটা। এবং আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়, আমি জানি না আমার পেশেন্টটা আমার কথাটা কিভাবে নেবেন, আমার কাছে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট লাগে, আমি দেখেছি আমার ক্ষেত্রে, যে আমার পেশেন্টরা এক একটা ফলো আপ এক একজন ডক্টরের কাছে দেন। এতে হয় কি,
কন্টিনিউশন থাকে না। এবং প্রথম থেকেই একটা মাকে যখন একজন ডক্টরই শেষ পর্যন্ত নিয়ে যাবেন, তখন কিন্তু ওই পেশেন্টটার সম্বন্ধে তার আইডিয়া অনেক ভালো থাকবে এবং তার বার্থ প্ল্যানিংটা করতে অনেক সুবিধা হবে। এই জন্য এই চয়েসটা তিনি প্রথমেই করে নেবেন যে কোন ডক্টরকে উনি প্রেফার করছেন ওনার ডেলিভারির জন্য, ওনার সন্তানের ডেলিভারির জন্য উনি প্রেফার করছেন, এবং প্লেস কোন হসপিটালে উনি করাতে চান। ইমার্জেন্সি আলাদা জিনিস, কিন্তু হসপিটালটা উনি প্রথম থেকেই সিলেক্ট করবেন। এবং বার্থ প্ল্যানিং এর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাকা পয়সা। ঠিক আছে, যে কোনো সময়ই ইমার্জেন্সি অ্যারাইজ করতে পারে, মা প্রথম থেকে এই ব্যাপারটা নিয়ে সচেষ্ট থাকবেন। ট্রান্সপোর্টটা খুব ইম্পর্টেন্ট। যে হসপিটালে উনি বাচ্চাটা ডেলিভারি করাবেন, যেই ডক্টরকে উনি দেখাবেন, অনেকে ডক্টরের প্রতি অ্যাফিনিটি থাকার জন্য দেখা যায় নারায়ণগঞ্জ বা অনেক দূর থেকে একজন ডক্টরকে দেখাচ্ছেন, ঢাকার একজন ডক্টর, কিন্তু একটা ইমার্জেন্সি হলো ওই সময় কিন্তু উনি ওনার ডক্টরকে পাচ্ছেন না। তাহলে একটা খুব কাছাকাছি জায়গার একজন ভালো ডক্টরকে দেখালে আমার মনে হয় জায়গাটা খুব ভালো হতে পারে, ব্যাপারটা অনেক ভালো হতে পারে। তাহলে ট্রান্সপোর্টটা তাকে সবসময় ঠিকঠাক রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ব্লাড। মাকে অবশ্যই তার ব্লাড গ্রুপটা জানতে হবে, এবং ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ রাখতে হবে, অথবা ডোনার তাকে রেডি রাখতে হবে। হয়তো কিছুই লাগবে না, কিন্তু যখন প্রয়োজন হয়, যাতে প্রয়োজনের সময় অবশ্যই ব্লাডটা পাওয়া যায়, সেটা অবশ্যই বার্থ প্ল্যানিং এর মধ্যে আমাদের থাকবে। তাহলে আমি কি বললাম, যে ডক্টর, তারপর হচ্ছে প্লেস, ট্রান্সপোর্ট, মানি এবং ব্লাড, এই 5টা জিনিস অবশ্যই আমার বার্থ প্ল্যানিং এর মধ্যে থাকবে। এবং প্ল্যানিংটা অবশ্যই আমি থার্ড ট্রাইমিস্টারেই খুব ভালো করে পেশেন্টের সাথে কথা বলবো, কিন্তু প্ল্যানিংটা শুরু করতে হবে প্রথম থেকে, এবং প্রত্যেকটা ফলো আপেই মাকে এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। আর বার্থ প্ল্যানিং এর সময় আরেকটা জিনিস, মাকে আমাকে সবসময় বুঝিয়ে বলতে হবে, কারণ মা তো বুঝবেনই না যে কখন উনি আমার কাছে আসবেন, উনি তো রুটিন ফলো আপের জন্য বসে থাকবেন। কিন্তু যে বিপদ চিহ্নগুলো আমরা বলে দিই, যে রক্তস্রাব হওয়া, তলপেটে অনেক বেশি থেমে থেমে ব্যথা হওয়া, বাচ্চা নড়াচড়া, পুরো একদিন ধরে মা বুঝতে পারছেন না, অথবা 10 বারের কম বুঝতে পারছেন, ঝপঝপ করে পানি পড়ে যাচ্ছে, পানি ভেঙে যাওয়া, এই ধরনের অসুবিধাগুলো হলে রাত দিন যখনই হোক মাকে হসপিটালে চলে আসতে হবে। এই বিপদ চিহ্নগুলো বার্থ প্ল্যানিং এর একটা অংশ। এই সবকিছু নিয়েই যদি ডেলিভারিটা সেফ ডেলিভারি করাতে হয়, এই সবকিছু এর মধ্যে থাকবে। ধন্যবাদ। ম্যাডাম, আপনি এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন, আশা করি আমাদের দর্শকরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে আসলে কিভাবে প্ল্যান করতে হবে এবং কি কি বিপদ চিহ্ন আসলে আছে। ধন্যবাদ ম্যাডাম। আমি শেষ করার আগে আরো একটা প্রশ্ন যেটা করতে চাই, এখন যে করোনা প্যান্ডেমিক চলছে এবং আমরা অনেকেই খবর পাই যে প্রেগনেন্ট কিন্তু তার করোনা হয়েছে, এবং এক্ষেত্রে আসলে সবার জন্য খুবই এটা একটা দুশ্চিন্তার বিষয়। এইটা নিয়ে একটু আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে একটা মায়ের যখন, প্রেগনেন্ট লেডির যখন তার করোনা হচ্ছে, সেক্ষেত্রে তার করণীয় কি, বা করোনা না হওয়ার জন্য কতটুকু যত্নবান হওয়া উচিত, আর করোনা হয়ে গেলে বাচ্চার বা মায়ের কি কি ঝুঁকি থাকতে পারে, এটা একটু বলবেন ম্যাডাম। এখন এই প্রশ্নটা বার্নিং ইস্যু, আমি এটা নিয়ে একটু কথা বলবো, একটু সময় নিব। জি আর ম্যাডাম। এখন, হ্যাঁ, এখন আমরা করোনা মহামারীতে আছি। করোনাকে আমরা চিনছি, জানছি, এবং এটা সম্বন্ধে প্রতিদিন নিউ নিউ ডেটা, নিউ স্টাডি আসছে। আমাদের ধ্যান ধারণাগুলো প্রতিদিন পরিবর্তন হচ্ছে, এবং আমরা খুব ভয় আছি। আর প্রেগনেন্ট লেডিদের নিয়ে আমরা একটু বেশি ভয় থাকি। এর একটা কারণ হচ্ছে প্রেগনেন্সিটা ইমিউনো কম্প্রোমাইজড একটা পিরিয়ড, এবং এই সময় মা রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম থাকে। সেজন্য যদি মা করোনা আক্রান্ত হন, তাহলে সেক্ষেত্রে মায়ের সিভিয়ার ইফেক্ট হওয়ার চান্সটা অন্যদের তুলনায় একটু বেশি থাকে। তাহলে মা এখানে কি আলাদা? একজন প্রেগনেন্ট লেডি, আমরা প্রথমেই একটা কথা বলি, যে আমরা একটা কথা বলি এখন, যে যদি কোনো মা প্রেগনেন্সি প্ল্যান করার চিন্তা করে থাকেন, তাহলে এই মহামারী এই পিরিয়ডটাতে যদি পারা যায় তাহলে পোস্টপোন করতে পরে প্রেগনেন্সিটা নেওয়ার প্ল্যান করতে পারলে ভালো। আর যদি সেটা সম্ভব না হয়, কোনো অসুবিধা নাই, মা যদি প্রেগনেন্ট হয়েই যান, তাহলে অন্যদের সাথে সতর্কতায় তেমন কোনো পরিবর্তন আসবে না। একই রকম সতর্কতাই মা নিবেন, মা বাসায় থাকবেন, মা বাইরে গেলে মাস্ক পরবেন, বাইরে থেকে যখন খুব প্রয়োজন ছাড়া মা বাইরে যাবেন না, যখন মা বাইরে থেকে বাসায় আসবেন তখন মা স্যানিটাইজার ইউজ করবেন, হাত মুখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, এবং মাস্কটা নির্ধারিত জায়গায় ফেলবেন।
এবং অবশ্যই তিনি সামাজিক দূরত্ব মেনটেন করবেন। এই জিনিসগুলো অন্য যারা যেভাবে মেনটেন করে মাও তার ব্যতিক্রম না, একই জিনিসই করবেন। আচ্ছা, এখন যদি মা প্রেগনেন্ট হয়েই যান তাহলে ডোন্ট প্যানিক, কোনো ভয় নাই। নিয়ম কানুন যদি সুন্দরভাবে সবকিছু মেনে চলা হয় তাহলে অবশ্যই এই ডিজিজটা সিভিয়ার ফর্মে নাও যেতে পারে। তাহলে মা কি করবেন? মা সবসময় যেটা করবেন তার টেম্পারেচারটা মেনটেন করবেন, অন্যান্য জিনিস তো মা করবেনই, মাস্ক পরবেন, সবকিছু ঠিকঠাক সবার থেকে আলাদা থাকবেন। এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনিটরিং। মা যেটা করবেন সেটা হলো উনি ওনার টেম্পারেচারটা দেখবেন এবং পালস অক্সিমেট্রি দিয়ে অক্সিজেন স্যাচুরেশনটা দেখবেন, বাচ্চার নড়াচড়াটা খেয়াল করবেন এবং তিনি যে ডক্টরের আন্ডারে আছেন সেই ডক্টরের সাথে উনি কনসালটেশন করবেন এবং ডক্টরকে জানাবেন ওনার প্রতিদিনকার যে আপডেট সেটা উনি ওনার ডক্টরকে জানাবেন। এবং যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে বাসায় উনি নর্মাল যে মেডিকেশন আমরা দেই সেগুলো উনি নিতে থাকবেন। আর যদি ডিটোরিয়েট করে, বিশেষ করে পালস, হাই টেম্পারেচার, জ্বর একদম কমছে না, আর আমরা যে মেডিকেশনগুলো দিচ্ছি তাতেও জ্বর কমছে না, অনেক বেশি সর্দি কাশি হচ্ছে এবং গলা ব্যথা অনেক বেশি, বাচ্চা নড়াচড়া বুঝতে পারছেন না, সাথে অক্সিজেন স্যাচুরেশনটা এখন সবার বাসায় পালস অক্সিমেট্রি পাওয়া যায় আসলে, অক্সিজেন স্যাচুরেশনটা 94 এর নিচে, আমি আবার বলি অক্সিজেন স্যাচুরেশনটা 94 এর নিচে নেমে গেলে, যদি ডক্টরের সাথে কনসাল্ট করার পর যদি ডক্টর ভর্তি হতে বলেন তাহলে অবশ্যই হসপিটালাইজ হতে হবে। এবং এইটার সংখ্যা কিন্তু খুব বেশি না, আমি একেবারে শেষ পর্যায়ের কথা বললাম। 90% মাই, 85 থেকে 90% মাই এই যে নর্মাল যে নিয়ম কানুনগুলো এগুলো মেনে চললে মা সুস্থ হয়ে যান, অনলি 10%-এর হয়তো হসপিটালাইজ হওয়ার দরকার পড়তে পারে। আচ্ছা, আর কোনো মা করোনা আক্রান্ত হয়েছেন, ওনার ডেলিভারির পিরিয়ডটা চলে এসছে, টাইম আছে, আমি কথা বলতে পারবো? ম্যাডাম টাইম আছে, আপনি বলেন, আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আচ্ছা আসলে কমেন্টস আছে। জি আচ্ছা ম্যাডাম বলেন আপনি। আচ্ছা, ডেলিভারি পিরিয়ডটাতে যদি মা এই করোনা নিয়েই মা ডেলিভারি পিরিয়ডটাতে চলে যান তাহলেও আমরা একটু বলি যে ডেলিভারি পিরিয়ডটা যদি পারা যায় মা সেটেল হওয়া পর্যন্ত 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করা গেলে করব আমরা, কিন্তু ডেট ওভার করে না। আর যদি তা না করা যায় তাহলে অবশ্যই ডেলিভারিটা করতে হবে বাসায়। করোনা আক্রান্ত রোগীর ডেলিভারি বাসায় কোনোভাবেই করানো যাবে না, হসপিটালে করতে হবে। এবং নর্মাল ডেলিভারির কোনো ইন্ডিকেশন, সিজারিয়ান সেকশনের করোনার জন্য কোনো ইন্ডিকেশন নাই যে সিজার করতে হবে। কিন্তু কোনো মার যদি সিভিয়ারলি লাং এফেক্টেড থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়তো ডক্টর ডিসিশন নেবেন যে সিজার করবেন নাকি নর্মাল ডেলিভারি করবেন। এবং ডেলিভারির সময় কিন্তু যে নিয়মগুলো সচেতনতাগুলো বলি ওগুলা করেই ডেলিভারিটা করাতে হবে। এবং এর পর ব্রেস্ট ফিডিংটাও মা করাতে পারবেন যদি মার সিভিয়ারলি এফেক্টেড না থাকেন। মা মাস্ক পরবেন, গ্লোভস পরবেন, হাতটা ধুয়ে বাচ্চাকে একটু দূরে রেখে বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো যাবে, অথবা এক্সপ্রেস করে বাচ্চাকে খাওয়াতে পারেন। আবার কিন্তু বাচ্চাকে চুমু দেওয়া বা এগুলো খুব কাছাকাছি যাওয়া যাবে না, কিন্তু ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করা যাবে। আর আরেকটা কথা, এই সময়টা প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু আমি ভিজিটের কথা বলেছি মান্থলি, কিন্তু এই পিরিয়ডটাতে, শুধু এই করোনা পিরিয়ডটাতে মান্থলি ভিজিটটা না গিয়ে অনলাইনে ডক্টরের সাথে কনসাল্ট করা যেতে পারে। যদি ডক্টর দেখা করতে বলেন তাহলেই উনি ফলো আপে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম, এটাও আসলে জানার খুব দরকার ছিল, বিশেষ করে এখন যারা গর্ভাবস্থায় আছে। এটা আমি মনে করি যে এখন যারা গর্ভাবস্থায় আছে করোনাকালীন পিরিয়ডে সবারই এটা একটা এক্সট্রা দুশ্চিন্তা থাকে যে কি হবে, আসলে কিভাবে কি করবে। ম্যাডাম আপনার প্রশ্নের উত্তরে সবাই উপকৃত হয়েছে আশা করি। ম্যাডাম আপনার কাছে আমি আরেকবার পারমিশন চাইবো, যদি সময় থাকে, আমরা আরো বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা সেগুলো একটু তাহলে নিয়ে নিব। ম্যাডাম কি হ্যাঁ, সময় কেন দিতে না, পারবেন? কেন না, হ্যাঁ অবশ্যই, অসুবিধা নেই। ধন্যবাদ ম্যাডাম। আবিদা এস নাসিন, যেটা আপনি বলেছেন আপনার প্রশ্নের উত্তর ম্যাডাম অলরেডি দিয়েছে, আপনি আমাদের অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে আবার শুনে নিবেন। তাফিম সিমু এবং শাকিলা রহমান, আপনাদের দুজনের প্রশ্নের উত্তরেই খাওয়ার ব্যাপারে, ফলিক অ্যাসিড খাওয়ার ব্যাপারে এবং প্রেগনেন্সি কালীন সময় খাওয়ার ব্যাপারে ম্যাডাম অলরেডি বেশ কয়েকবার বলেছেন। আপনারা একটু কষ্ট করে শুনে নিবেন আমাদের প্রোগ্রামটা আবার, তাহলে আশা করি জানতে পারবেন। ম্যাডাম আমি আবার দেখছি, কোহিনুর রহমান জানতে চেয়েছেন যে ওনার বেবি হওয়ার পরে, ওনার আগে ওয়েট ছিল 54 কেজি, বেবি হওয়ার পরে উনি এখন 45 কেজি হয়ে গেছে। এইটা কি আসলে কেন, উনি কেন শুকিয়ে গেল, এটা জানতে চেয়েছেন। যেটা হয় আসলে সবসময় ওয়েটটা বেড়ে যায়, সবসময় যেটা আমি দেখি যে না আমার ম্যাডাম, ওনার বাচ্চা পেশেন্টরা, হয়ে গেছে। বাচ্চা হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা হওয়ার পরও দেখা যায় যেটা হয় যে
মারা কিন্তু সবসময় কমপ্লেইন করেন যে আমি কেন আগের আমার বডি শেপটা ফেরত পাচ্ছি না, কেন আগের মতো হচ্ছে না, আমার পেটে অনেক চর্বি জমে গেছে, আমার ওয়েট অনেক বেশি বেড়ে গেছে, কেন আমি ওয়েটটা কমাতে পারছি না। এই কমপ্লেইনগুলো মারা সবচেয়ে বেশি করেন আমার কাছে এসে, বা অন্য ডক্টরদের কাছে এটা হয়। কিন্তু আন্ডার ওয়েট হওয়ার চান্সটা কম থাকে। এটা হতে পারে যদি কোনো মা একেবারেই নিজের প্রতি কোনো খেয়াল না নেন। এটা হয়, দেখা যায় ডেলিভারির পরপর কিন্তু লাইফস্টাইলটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, পুরোটাই চেঞ্জ হয়ে যায়, এবং মারা নিজের বাচ্চার যত্ন নিতে গিয়ে নিজের যত্ন একদমই নিতে পারেন না। তবে শুধু যে পুষ্টিহীনতায় ভোগার জন্যই ওজন কমেছে তা না, অনেক সময় অনেক ডিজিজের কারণেও কিন্তু ওয়েট লস হতে পারে। তাহলে এটা একটু দেখতে হবে এবং ডক্টরের সাথে কনসাল্ট করে দেখতে হবে যে মেডিকেল কোনো প্রবলেম আছে কিনা, যেটার জন্য উনি ওজন তো কম না, বেশি 10 কেজির মতো উনি লস করেছে, তাই এটা কেন, এটা একটু দেখা লাগবে। ঠিক আছে, ওকে। ম্যাডাম একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে, সেটা নিতে চাচ্ছি। মুন্নি প্রশ্ন করেছেন, ওনার প্রেগনেন্সিতে জানতে চেয়েছেন যে প্রেগনেন্সিতে হিমোগ্লোবিন কত থাকলে স্বাভাবিক। ওনার 7 মাসের সময় 8.6 ছিল এবং এখন 8 মাসে 9.6 আসছে। এর মধ্যে উনি 4 ব্যাগ রক্ত নিয়েছেন। কিভাবে উনি হিমোগ্লোবিন বাড়াতে পারবেন এবং কত থাকলে সেটা স্বাভাবিক বলা হবে, এর ব্যাপারে জানতে চেয়েছেন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হিমোগ্লোবিন লেভেল নর্মাল ফিমেলদের প্রেগনেন্সি ছাড়া যেটা আমরা বলি যে 12 আইডিয়াল, 12 থাকলে ভালো। আর প্রেগনেন্সি পিরিয়ডে যেহেতু এখানে ফ্লুইডের পরিমাণটা, ব্লাড ভলিউমের পরিমাণটা অনেক বেড়ে যায়, এই জন্য হিমোগ্লোবিনের লেভেলটা ফিজিওলজিক্যালি কমে যায়। তাহলে সেক্ষেত্রে হিমোগ্লোবিনের লেভেলটা 11 হচ্ছে আইডিয়াল এখানে। কিন্তু মোটামুটি 10-এর উপর থাকলে আমরা নর্মাল বলি। আমরা যেহেতু কিছু সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি, আমরা বলি 10-এর উপরে থাকলে ঠিক আছে, ওকে। কিন্তু ওনার যে হিমোগ্লোবিন লেভেলটা কমেছে সেটাও বেশ কম। ফার্স্ট ছিল মনে হয় 8.6 এইট পয়েন্ট বলেছেন, সিক্স ম্যাডাম। জি। 8.6 বলেছেন, বেশ কম, মডারেটলি অ্যানিমিক উনি। এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় আগে কোনো সিমটম থাকে না, কিন্তু প্রেগনেন্সিতে এসে হঠাৎ করেই তার হিমোগ্লোবিন লেভেলটা কমে যায়। অনেক থ্যালাসেমিয়া মাইনরের পেশেন্টের কিন্তু এরকম হতে পারে, রক্ত রোগ এটা এক ধরনের, এরকম হয় এবং তাদের ক্ষেত্রে ব্লাড নিতে হয়। এখন ওনার এই ধরনের কোনো কিছু আছে কিনা আমি জানি না, হয়তো ওনার ডক্টর এটা চেক করেই ওনাকে ব্লাড দিয়েছেন যে থ্যালাসেমিয়া আছে কিনা বা অন্যান্য অসুবিধা আছে কিনা। আর অবশ্যই ব্লাড লেভেলটা ডেলিভারির আগে 10-এর উপর যেতে হবে, সেটা সিজারিয়ান সেকশন হোক অথবা নর্মাল ডেলিভারি হোক, কারণ ডেলিভারির সময় কিন্তু ব্লাড লস হবে। এটাই, ধন্যবাদ। ম্যাডাম, লিখা আবার জানতে চেয়েছেন যে সহবাসে বাচ্চা ও মায়ের কোনো সমস্যা হয় কিনা, কত মাস থেকে কত মাসের সময় পর্যন্ত সহবাস বন্ধ রাখতে হবে প্রেগনেন্সির সময়। গুড। আমি সবসময় আমার পেশেন্টদেরকে অ্যান্টিনেটাল পিরিয়ডে এই কাউন্সেলিংটা করে থাকি। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কাউন্সেলিং। আমরা সাধারণত বলি যে ফার্স্ট 3 মান্থস এবং লাস্ট 3 মান্থস ইন্টারকোর্সের ব্যাপারে একটু সচেষ্ট হতে, কিন্তু অফ করে দেওয়ার কোনো দরকার নাই। যেটা বলি যে অন্তত উইকলি একবার ইন্টারকোর্সে যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ফার্স্ট 3 মান্থসে সাবধানতা আরো বেশি নেই এবং অনেক সময় বলি যে ফার্স্ট 3 মান্থস পুরোটাই অ্যাভয়েড করতে। সেই কেসগুলো কি কি, সেটা হচ্ছে যদি কখনো মার পিভি ব্লিডিং থাকে এবং খুব বেশি তলপেটে ব্যথা থাকে এবং কারো দেখা যায় আগে রিকারেন্ট অ্যাবর্শন, মানে 2-3টা বাচ্চা নষ্ট হওয়ার ইতিহাস আছে, এরকম মাদের ক্ষেত্রে হয়তো ইন্টারকোর্সের জন্য এটা কিছু হবে না, কিন্তু যদি এবারও এরকম কোনো প্রবলেম হয় তাহলে মাদেরই একটা মনে হয় যে না, হয়তো ইন্টারকোর্সে না গেলে আমার বেবিটা ভালো থাকতো। এজন্য ফার্স্ট 3 মান্থস আমরা বলি যে এই ধরনের বিশেষ বিশেষ ক্ষেত্রে অফ রাখতে। এছাড়া উইকলি 1 টাইম থাকা যাবে, কোনো অসুবিধা নাই। আর পুরো প্রেগনেন্সিটাতেই এটা মানে এই নিয়মটা মেনটেন করা যাবে, প্রবলেম হবে না। ধন্যবাদ ধন্যবাদ। ম্যাডাম। সানজিদা আফরিন জানতে চেয়েছেন যে উনি একজন অ্যাজমা পেশেন্ট, প্রেগনেন্সির আগে কি কি প্রিকশন ওনার নেওয়া উচিত, আর রেগুলার আসলে প্রেগনেন্সির সময় ওনার মেডিসিন এবং ইনহেলার নিতে পারবেন কিনা, এই ব্যাপারে একটু জানতে চেয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। অ্যাজমা যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাজমার হলে প্রেগনেন্সি কন্টিনিউ করা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু অনেক সময় প্রেগনেন্সির সময় অ্যাজমার জন্য যে ড্রাগগুলো নেওয়া হয় সেই সবগুলো ড্রাগ সেফ না। আমরা কিছু কিছু ড্রাগ চেঞ্জ করে
চেঞ্জ করে নিরাপদ যে ড্রাগটা মা নিতে পারবেন সেটা করে দেয়। এই জন্য ওনাকে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিংয়ে আসতে হবে। আর ইনহেলারও যেটা আমরা সবসময় যে ইনহেলারগুলো দেই সেই ইনহেলারগুলো সেফ থাকে না, ওটা চেঞ্জ করে প্রেগনেন্সিতে আলাদা কিছু ইনহেলার আমরা নিতে বলি, সেই ইনহেলারগুলো আমরা সাজেস্ট করি। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে অ্যাজমার পেশেন্ট প্রেগনেন্সি ওনারা আরেকটা জিনিস ভয় পান যে প্রেগনেন্সি হলে এই অ্যাজমা অ্যাটাকটা খুব বেশি হবে কিনা। আসলে এটা সবসময় হয় না। দেখা যায় প্রেগনেন্সির সাথে অ্যাজমাটা হয়তো তার কোনো অ্যাটাকই হয় না অনেক সময়, খুব কম সময়ই প্রেগনেন্সির ফ্রিকোয়েন্সিটা অনেক সময় বাড়ে, কিন্তু সেটার পরিমাণটা অনেক কম। যদি রেগুলারলি উনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ রাখেন এবং গাইনি ডক্টরের আন্ডারে থাকেন, তাহলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। মানে রেগুলার ফলো আপে ওনাকে থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আমরা লাস্ট আরেকটা প্রশ্ন নিব আমাদের শেষ করার আগে, এবং দুইজন জানতে চেয়েছেন একই জিনিস, যেটা হচ্ছে আরিয়া এবং নুসরাত জাহান দুজনেই জানতে চেয়েছেন যে বাচ্চা উল্টা থাকলে করণীয় কি। একজনের 7 মাস এবং একজনের 8 মাস চলছে প্রেগনেন্সির, এক্ষেত্রে ওনাদের করণীয় কি উল্টা থাকলে? আচ্ছা, ধন্যবাদ। আসলে এখানে পেশেন্টদের করণীয় কিছু নাই। মানে এই বাচ্চাটা ঘুরে আমরা যেটা বলি যে 7 মাস যেটা এই মানে 36 সপ্তাহ পর্যন্ত একটা চান্স থাকে বাচ্চাটা ঘুরে নর্মাল পজিশনে আসার, এটা একটা চান্স থাকে। এবং এই বাচ্চা ঘুরানোর ব্যাপারে কোনো মেডিসিন নাই এবং কোনো কিছু নাই যে মাকে আমরা বলে দিব যে আপনি এভাবে করেন ওইভাবে করেন তাহলে হয়তো বাচ্চাটা ঘুরে যাবে, এরকম কোনো ব্যাপার নাই। আর একটা আমরা অনেক সময় বলে দিই যে একটু রেস্টে থাকতে, যে রেস্টে থাকলে অনেক সময় এটা হেল্প হয়। কিন্তু আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে এই ব্যাপারটা গুরুত্ব দিতে হবে এবং এরপরে আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হতে হবে যে বাচ্চাটা ঘুরে গেল কিনা। এবং এটা না দেখে কখনোই বাসায় ডেলিভারির চেষ্টা করা যাবে না। এবং অবশ্যই আপনার বিশেষজ্ঞের এরপরে আলট্রাসোনোগ্রাফি যে রিপোর্টটা আসবে, যদি বাচ্চা ঘুরে যায় অথবা বাচ্চা না ঘুরে একই রকম পজিশনে থাকে, তাহলে অবশ্যই আপনার ডক্টরকে ট্রাস্ট করুন এবং আপনার ডক্টর যেভাবে আপনাকে পরামর্শ দিবে সেই অনুযায়ী ডেলিভারিটার ওয়েটা বেছে নিন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। এতক্ষণ আপনি এত প্রাণবন্তভাবে সবকিছু বুঝিয়ে বলেছেন, এটা সবার জন্য খুব বেশি উপভোগ্য ছিল এবং উপকারী ছিল ম্যাডাম, আমি অবশ্যই বলবো সেটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। আসলে আমার আমার খুবই ভালো লেগেছে, কিভাবে সময় চলে গেছে আসলে আমি নিজেও বুঝিনি। অনেক ধন্যবাদ পাঁচ সেশনকে আমাকে আসলে আমন্ত্রণ জানানোর জন্য, কিছু বলার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। এই করোনাকালীন সময়ে সবাই সুস্থ থাকুন, এটাই আসলে আল্লাহর কাছে প্রার্থনা। সবাই আমরা ভালো থাকি, এই বিপদ মুক্ত হওয়ার জন্য অপেক্ষা করি। ধন্যবাদ ম্যাডাম। ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের আজকের সেশন থেকে আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং আমরা চেষ্টা করেছি আপনারা যা যা জানতে চেয়েছেন সেটা যথাযথভাবে ম্যাডামকে বলে উত্তর দেওয়ার। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন পালস সেশনের ফেসবুক পেজে প্রতি রবিবার এবং মঙ্গলবার বিকাল 4:30টায়। আর আমাদের আজকের সেশন যদি আপনাদের ভালো লেগে থাকে, মনে করেন সবার জন্য উপকারী হবে, তাহলে অবশ্যই সেটা শেয়ার করে দিবেন। পরবর্তী যে কোনো বিষয় নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।